চ্যাপ্টার 10 সিকোয়েন্সিয়াল লজিক ডিজাইন। চ্যাপ্টারের নাম ডিজাইন, কিন্তু এই চ্যাপ্টারে অ্যানালাইসিস ডিজাইন দুইটাই আছে। তো প্রথমেই অ্যানালাইসিস। অ্যানালাইসিস হচ্ছে এর আগে যেমন কম্বিনেশনাল সার্কিটের জন্য অ্যানালাইসিস করছো, যে একটা কম্বিনেশনাল সার্কিটের লজিক ডায়াগ্রাম দেয়া থাকতো, তারপরে সেখান থেকে অ্যানালাইজ করতা। এই ক্ষেত্রে একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের লজিক ডায়াগ্রাম দেয়া থাকবে, এই যে যেমন এখানে একটা দেয়া আছে, সেটা অ্যানালাইজ করতে হবে। এখন অ্যানালাইজ করে কি কি বের করতে হবে সেটা এখানে পয়েন্ট করে দেয়া আছে। Representation of sequential circuits. There are three main methods to represent the analytical properties of a sequential circuit. যেই তিনটা জিনিস বের করতে হবে, প্রথমে হচ্ছে state equations and output equations. State equations হচ্ছে ওই যে present state equation আর next state equation দরকার, সেই ইকুয়েশনস বলা আছে, বলছিলাম যে এরকম এক বা একাধিক থাকবে। আর আউটপুট ইকুয়েশনস, এক্সটার্নাল আউটপুট যেটা বুঝাইছিলাম গত ক্লাসে, সেই আউটপুটের ইকুয়েশন বের করতে হবে ডায়াগ্রাম দেখে, লজিক ডায়াগ্রাম দেখে। তাহলে প্রথমে হচ্ছে স্টেট ইকুয়েশনস, এরপরে আউটপুট ইকুয়েশনস, তারপর ট্রানজিশন টেবিল। এখানে লেখা আছে যদিও ট্রানজিশন টেবিল এন্ড স্টেট টেবিল, এটা বইতে লেখা ছিল তাই আমি এখানে তাই লিখছি। এখানে তোমাদেরকে স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল এই সম্পর্কে তোমরা জানো, ওইটাকে ট্রানজিশন টেবিল আর ট্রানজিশন ডায়াগ্রাম বলা হবে এখানে, মানে ডিফারেন্ট কিছু না। সো তোমাদেরকে যেই টেবিলটা কনস্ট্রাক্ট করতে হবে সেটার নাম হবে ট্রানজিশন টেবিল, এবং সেই ট্রানজিশন টেবিল থেকে আবার একটা ট্রানজিশন ডায়াগ্রাম আঁকতে হবে। তো এক্সাম্পলে চলে যাই, তাহলে এই পয়েন্টগুলো কি কি বলতেছে, কি বের করতে হবে সেটা বোঝা যাবে আরো ভালো মতো। তো এখানে যে লজিক ডায়াগ্রামটা দেয়া আছে এটাই অ্যানালাইজ করতে হবে। তো দেখি যে ডায়াগ্রামে কি কি দেয়া আছে, কি ফ্লিপ ফ্লপ দেয়া, কি গেট দেয়া, কোথায় কি সেটা। প্রথমে দেখো এখানে একটা অ্যান্ড গেট, তারপরে একটা অর গেট, তারপরে একটা অ্যান্ড গেট আছে, কানেকশনে আসতেছি পরে। তারপরে এখানে যে দুইটা ফ্লিপ ফ্লপ দেয়া আছে, ডি ফ্লিপ ফ্লপ দেয়া, তার মানে অ্যানালাইজ করার জন্য ডি ফ্লিপ ফ্লপের যে নেক্সট স্টেট ইকুয়েশন হয় সেইটা এখানে ইউজ করতে হবে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আলাদা আলাদা নেক্সট স্টেট ইকুয়েশন আছে বলছিলাম। তো ডায়াগ্রামে যে ফ্লিপ ফ্লপ দেয়া থাকবে সেইটার যে নেক্সট স্টেট ইকুয়েশন হয় সেটা ইউজ করেই অ্যানালাইজ করতে হবে। তো এখানে ডি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন ইউজ করা লাগবে। এখন এখানে কানেকশন গুলো দেখি। এখানে দেখো দুইটা এক্সটার্নাল ইনপুট দেওয়া আছে, x1 x2, এই দুইটা হচ্ছে এক্সটার্নাল ইনপুটস। আর এই যে একটা এক্সটার্নাল আউটপুট z। তো যখন গত ক্লাসে ওই যে লজিক সিকোয়েন্সিয়াল সার্কিটে ব্লক ডায়াগ্রাম বুঝাচ্ছিলাম, তখন বলছিলাম যে এক্সটার্নাল ইনপুট আর এক্সটার্নাল আউটপুট এক বা একাধিক হতে পারে, সেটা ডায়াগ্রাম দেখলে বোঝা যাবে। তো এইখানে যেমন এক্সটার্নাল ইনপুট হচ্ছে দুইটা আর এক্সটার্নাল আউটপুট হচ্ছে একটা। এখানে এক্সটার্নাল আউটপুট একাধিকও থাকতে পারতো, সেটা অন্য কোনো ডায়াগ্রামের ক্ষেত্রে হয়তো থাকতে পারে, এই ডায়াগ্রামে নাই। তো এরকম এক্সটার্নাল ইনপুট এইটা এখানে একটা আছে, অন্য কোনো ডায়াগ্রামে দুইটা থাকতে পারে। আবার এক্সটার্নাল ইনপুট যেমন এখানে দুইটা দেয়া আছে, কোন ডায়াগ্রামে একটা এক্সটার্নাল ইনপুট থাকতে পারে। তো সেটা ডায়াগ্রাম দেখে তারপরে বুঝে শুনে এক্সটার্নাল ইনপুট কয়টা আছে, এক্সটার্নাল আউটপুট কয়টা আছে, সেগুলো বুঝে শুনেই অ্যানালাইজ করতে হবে। কারণ কয়টা আছে, এক্সটার্নাল ইনপুট কয়টা আছে এইটা পরবর্তীতে লাগবে। এই যে ট্রানজিশন টেবিল কনস্ট্রাক্ট করতে হবে বললাম না একটু আগে, ওই ট্রানজিশন টেবিলে কম্বিনেশন লিখতে হবে, ইনপুটের কম্বিনেশন লিখতে হবে। তো ইনপুটের কম্বিনেশন লেখার জন্য তখন তোমার এক্সটার্নাল ইনপুট যদি দুইটা থাকে তাহলে চারটা কম্বিনেশন হবে, যদি এক্সটার্নাল ইনপুট একটা থাকে তাহলে দুইটা কম্বিনেশন হবে, একটা 0 একটা 1 এরকম। আবার এক্সটার্নাল আউটপুটের ক্ষেত্রেও ওইরকম। সো এখানে এক্সটার্নাল ইনপুট কয়টা হবে আর এক্সটার্নাল আউটপুট কয়টা হবে সেটা ডায়াগ্রাম থেকে দেখে তারপরে বুঝে শুনে কম্বিনেশন লিখতে হবে। এখন
বাকি যে কানেকশন গুলা, যেমন এক্সটার্নাল ইনপুট x1 হচ্ছে এই অ্যান্ড গেটে, আর এই x2 টা হচ্ছে পরের অর গেটে। এখন এই অ্যান্ড গেটের একটা ইনপুট x1 আর একটা ইনপুট কোথা থেকে আসছে, Q2। মানে এই যে দুইটা ফ্লিপ-ফ্লপের গুলা বলে নি, এই যে ইনপুট D1 এটার ইনপুট D2, এটা ক্লক নেগেটিভ এজ ক্লক আঁকা আছে এবং দুইটাই কিন্তু শর্ট করা আছে। ঠিক আছে, মানে হচ্ছে যখন আমি ক্লক পালস দিব দুইটা ফ্লিপ-ফ্লপ একসাথে কাজ করবে। তারপরে এই যে Q1 প্রাইম আর এটা হচ্ছে Q2 প্রাইম, এটা এই যে ফ্লিপ-ফ্লপ নাম্বার 1 এই কারণে এর নাম্বারিং গুলো সব 1, আর এটা ফ্লিপ-ফ্লপ নাম্বার 2 এই কারণে এদের নাম্বারিং সব 2 দিয়ে। ঠিক আছে, এখন এই যে অ্যান্ড গেটের একটা ইনপুট আসছে এই যে Q2 থেকে, তাহলে একটা ইনপুট হচ্ছে x1 আর একটা ইনপুট হচ্ছে Q2। তারপরের অর গেটের ইনপুট দেখি, একটা ইনপুট x2 আর একটা ইনপুট হচ্ছে Q2 প্রাইম। আর এই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে এই লাইনটা শর্ট কমন নোড থেকে এখানে দেওয়া হয়েছে, তার মানে এই লাইনটা হচ্ছে Q2 এই লাইনটা। তো এই অ্যান্ড গেটের একটা ইনপুট হচ্ছে Q2 আর একটা ইনপুট হচ্ছে Q1। এই হলো ইনপুট গুলা, কোন গেটে কি ইনপুট দেওয়া হলো। এখন আউটপুট গুলা দেখি কোথায় কোনটা যাচ্ছে। এই আউটপুট যেটা লাইন এজেড, এটা এক্সটার্নাল আউটপুট, এটা তো নাম দিয়ে এটা দেয়াই আছে না, এটা এমন না যে তোমাকে বের করতে হবে। এটা যে জেড, যে এক্সটার্নাল আউটপুট জেড, এটা যে এক্সটার্নাল আউটপুট এই জেড, সেটা বলেই দেওয়া আছে। তারপরে দেখো এই অর গেটের আউটপুটটা এই প্রথম ডি ফ্লিপ-ফ্লপের ইনপুটে গেছে, অর গেটের আউটপুটটা এই D1 ইনপুটে গেছে, আর এই অ্যান্ড গেটের আউটপুটটা সেকেন্ড যে ফ্লিপ-ফ্লপের ডি ইনপুটটা আছে সেই ডি ইনপুটে গেছে। সো এইটা হচ্ছে D1 এ গেছে, এটা D2 তে গেছে। এখন তাহলে কানেকশন গুলা হয়ে গেল, কি মানে কোথা থেকে কোনটার কানেকশন গেছে। এখন এখানে ওই যে সিকোয়েন্সিয়াল সার্কিটে যে তিনটা ব্লক থাকে, হ্যাঁ, একটা নেক্সট স্টেট লজিক, একটা মেমোরি এলিমেন্টস আর একটা আউটপুট লজিক, এখানে কোন পোর্শন কোনটাকে বুঝাচ্ছে সেটা দেখি। আনডাউটেডলি এই ফ্লিপ ফ্লপের পার্টটা মেমোরি এলিমেন্টস হবে, এটা তো বলার নতুন করে বলার কিছু নাই, কারণ মেমোরি এলিমেন্টসেই তো ফ্লিপ ফ্লপ থাকবে, এটা শুরু থেকেই বলা হচ্ছে। তো এই পোর্শনটা মেমোরি এলিমেন্টস। এখানে ওই যে ডট ডট যে একটা ব্লক আঁকা আছে, কিন্তু ওই বইয়ের যে ডট ডট, এটা তো বইয়ের ছবি, আমি তো আর আঁকি নাই, বইয়ের ছবির ডট ডটটা খুব বেশি ক্লিয়ার না, কিন্তু যাই হোক হালকা পাতলা বোঝা যাচ্ছে। সো এটা হচ্ছে অ্যারো দিয়ে বলে দেওয়া আছে এটা মেমোরি এলিমেন্টস, বা যদি বলে নাও দেওয়া থাকে তুমি নিজেও কিন্তু বের করতে পারবা। এই পোর্শনটা হবে মেমোরি এলিমেন্টস। তারপরে এই পোর্শনটা দেখি যেখান থেকে আমরা এক্সটার্নাল আউটপুট পাবো, সেটা সেই ব্লকটা অবশ্যই আউটপুট লজিক হবে। তো এই ব্লকটা শুধু, কারণ এখানে একটাই আউটপুট জেড, এক্সটার্নাল আউটপুট জেড। সো এটা যেই গেটের আউটপুট থেকে পাচ্ছি ওই গেটটার চারপাশে একটা ডট ডট দিয়ে একটা ব্লক আঁকা আছে, এটাই হচ্ছে আউটপুট লজিক। আর এই পোর্শনটুকু, এই যে এই দুটা গেটের নিয়ে এদের বাইরে এরকম ডট ডট ব্লক আঁকা আছে, এইটা হচ্ছে নেক্সট স্টেট লজিক। এখন এটা কিভাবে বুঝতে পারবো যে নেক্সট স্টেট লজিক? এখন এমন যে এইটুকু মেমোরি এলিমেন্টস, এইটা আউটপুট লজিক, তার মানে বাকি এই পোর্শনটুকু নেক্সট স্টেট লজিক, সেটা তো আছেই। আর নেক্সট স্টেট লজিক তুমি কানেকশন দেখেও বুঝতে পারো। যেমন ওই যে ব্লক ডায়াগ্রাম যেটা দেখানো হয়েছিল, ব্লক ডায়াগ্রামে নেক্সট স্টেট লজিকের যে আউটপুটটা, যেটার নাম এক্সাইটেশন, সেই আউটপুট লাইনটা কিন্তু মেমোরি এলিমেন্টসে ইনপুট হিসেবে যায়। নেক্সট স্টেট লজিকের আউটপুট মেমোরি এলিমেন্টসে ইনপুট হিসেবে যায়। তো এখানে তাহলে তো সেই অনুযায়ী এখানেও তাই হওয়ার কথা, নেক্সট স্টেট লজিকের আউটপুটটা মেমোরি এলিমেন্টসে ইনপুট হিসেবে যাওয়ার কথা। তাহলে দেখো এই যে এই পোর্শনটুকু তো মেমোরি এলিমেন্টস, এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে, তো দুইটা ইনপুট। এই গেটের আউটপুটটা একটা ইনপুটে যাচ্ছে, মেমোরি এলিমেন্টস এর একটা ফ্লিপ ফ্লপের ইনপুটে যাচ্ছে, আর এই গেটের আউটপুটটা মেমোরি এলিমেন্টস এর সেকেন্ড যে ফ্লিপ ফ্লপটা আছে সেটার আর সেকেন্ড যে ইনপুটটা সেখানে যাচ্ছে। তো এই যে লাইনটা, এটা কিন্তু যে নেক্সট স্টেট থেকে যে আউটপুটটা সেটাই কিন্তু মেমোরি এলিমেন্টস এর ইনপুট হিসেবে যাচ্ছে। সো এই যে দুইটা গেট চারপাশে যে ব্লক আঁকা আছে, এই পোর্শনটাই হচ্ছে নেক্সট স্টেট লজিক। কারণ
নেক্সট স্টেট লজিকের যে আউটপুট সেটা মেমোরি এলিমেন্টসে যাওয়ার কথা কানেকশন ওয়াইজ, সেটাই কিন্তু আছে। এখানে যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, তো দুইটা গেটের দুইটা আউটপুট এক একটা ফ্লিপ ফ্লপের ইনপুটে যাবে। দুইটা আউটপুট তো আর একই ইনপুটে যাবে না, খুবই স্বাভাবিক। দুইটা দুই ইনপুটে গেছে। সো এই পোর্শনটুকু হচ্ছে নেক্সট স্টেট লজিক। এখন আমরা ইকুয়েশনে চলে আসি। প্রথমে হচ্ছে আমরা আউটপুট ইকুয়েশন বের করবো, যে জেড আউটপুট ইকুয়েশন জেড সমান x1 and q2। একটু আগে তো বললাম কোন গেটের ইনপুট কি, সেটা x1 and q2। সো এই যে z সমান x1 and q2n। তুমি যখন এই যে d1 q1 d2 q2 লিখবা, তোমাকে n লিখতে হবে, নাম্বার অফ বিট। ঠিক আছে, কারণ এর আগে যখন ওই যে ফ্লিপ ফ্লপ গুলো পড়ানো হয়েছে, যখন ইনপুট লিখছো তখন লিখছো SN RN JN KN DN TN। সো এখানেও তাই হবে। আবার যখন Q2 বা Q1 লিখছো, মানে Q2 আর Q1 তো লিখো না, QN আর QN+1। সো QN এখানে তো শুধু QN হবে না, কারণ এখানে দুইটা আউটপুট আছে, একটা Q1 আর একটা Q2। সো তুমি যখন QN লিখবা, এক নাম্বারের জন্য হবে Q1N আর দুই নাম্বারটার আউটপুটের জন্য হবে Q2N। ঠিক আছে, যখন নেক্সট স্টেট লিখবা তখন হবে Q1N+1 আর সেকেন্ডটার জন্য হবে Q2N+1। এমনিতে যখন শিখছো ফ্লিপ ফ্লপের, তখন তো আর কয়টা ফ্লিপ ফ্লপ আলাদা আলাদা শিখো না, ইন জেনারেল শিখছো যে QN অথবা QN+1 এরকম। এখন এখানে তো নাম্বারিং করা আছে, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার ফ্লিপ ফ্লপ। সো তখন তুমি যখন নেক্সট স্টেট লিখবা, তখন প্রথমটার জন্য নেক্সট স্টেট লিখলে Q1N+1, সেকেন্ডটার জন্য লিখলে Q2N+1। তেমনি ভাবে প্রেজেন্ট স্টেট যখন লিখতে যাবা, তখন শুধু QN তো আর লিখবা না, কারণ এখানে তো দুইটা আছে। সো যখন 1 এর জন্য লিখবা তখন Q1N, যখন 2 এর জন্য লিখবা তখন Q2N। সো নাম্বারিং গুলা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। সো এটা Q2N, x1 and Q2N আউটপুট ইকুয়েশন। আর এখানে একটাই আউটপুট, তো একটা ইকুয়েশন। এরপরে আমরা বের করব এক্সাইটেশন ইকুয়েশন। এই যে এই লাইনটা, যেটা এই লাইনটাই তো এক্সাইটেশন, এই লাইনটা এক্সাইটেশন। কারণ কি, নেক্সট স্টেট লজিক থেকে মেমোরি এলিমেন্টসে যেই ইনপুটটা যায় সেটার নামই তো এক্সাইটেশন। তো আমরা এখন এই দুইটা এক্সাইটেশন ইকুয়েশন বের করব। D1N, এটা D1N মানে হচ্ছে এইটা হচ্ছে এটার আউটপুট, এটাই তো D1N। সো অর গেটের যে দুইটা ইনপুট সেটাই D1N এর ইকুয়েশন হবে। সো এটা কি x2 or q2 প্রাইম। সো x2 or q2n প্রাইম, n লিখতেই হবে সব জায়গায়, x2 or q2n প্রাইম। এটা হচ্ছে D1। আর D2 এর ইকুয়েশন হচ্ছে এই AND গেটের যে ইনপুট দুইটা, সেই দুইটা, এটা হচ্ছে Q2 আর এটা Q1। সো শুরুতে সাজায় লিখলে D2N সমান Q1N and Q2N। বুঝা গেছে নেক্সট এক্সাইটেশন ইকুয়েশন? জি ম্যাম। এখন নেক্সট স্টেট ইকুয়েশন বের করতে হবে। নেক্সট স্টেট ইকুয়েশন হচ্ছে এই যে দুইটার জন্য দুইটা আলাদা আলাদা নেক্সট স্টেট ইকুয়েশন হবে। প্রথমটার জন্য হবে Q1N+1, সেকেন্ডটার জন্য হবে Q2N+1। এখন নেক্সট স্টেট ইকুয়েশন, এখানে যেই ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে সেই ফ্লিপ ফ্লপের যেই নেক্সট স্টেট ইকুয়েশনটা হয় সেটা এখানে ইউজ করতে হবে। তো ডি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে Qn+1 সমান Dn ছিল, মানে ডি ইনপুট আমি যা দিব নেক্সট স্টেটে আমি সেটাই পাবো। তো সেটাই এখন এখানে লিখতে হবে। এখন ওটা তো আর ইন জেনারেল তুমি শুধু Qn+1 সমান Dn তো আর এখানে লিখতে পারবে না, কারণ এখানে দুইটা ফ্লিপ ফ্লপ আছে। সো তোমাকে নাম্বারিং 1 2 ঠিক মতো নাম্বারিং করতে হবে। তাহলে প্রথমটা যেটা Q1N+1 সমান D1N, ঠিক আছে, প্রথমটার নেক্সট স্টেট ইকুয়েশন হবে এই D1 ইনপুটের সমান, সেটাই লেখা হলো। এখন D1N এর ইকুয়েশন কিন্তু এই যে আমরা পেয়ে গেছি, এখানে একটু আগে বের করছি। সো এটা D1N সমান x2 আর Q2n প্রাইম। সেকেন্ড Q2N+1 সমান D2N, ঠিক আছে, এইটার আউটপুট যেটা সেটা এই D2 এর সমান হবে। সো D2N, আর D2N এর ইকুয়েশন এটা।
Q1n and Q2n। তো নেক্সট স্টেট ইকুয়েশন দুটো বের করা হয়ে গেল। তো প্রথম যে স্টেপ ছিল স্টেট ইকুয়েশনস এন্ড আউটপুট ইকুয়েশনস, সেটা বের করা হয়ে গেল। এখন ট্রানজিশন টেবিল কনস্ট্রাক্ট করতে হবে। তো এই ইকুয়েশন অনুযায়ী ট্রানজিশন টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, সেটা হচ্ছে পরের স্লাইডে দেয়া আছে। তো এখানে যে ইকুয়েশন একটু আগে এই যে দেখালাম Q1 Q2 আর Z, সেটা এখানে আলাদা করে আবার লিখে নিয়েছি, কারণ যখন টেবিল কনস্ট্রাক্ট করব তখন তো এই ইকুয়েশন গুলো দরকার হবে, এই কারণে আবার লিখে নিয়েছি। এখন ট্রানজিশন টেবিলে কি কি থাকবে আগে সেটা আউটপুট বের করার পরে আগে কি কি টেবিলে থাকবে, কোন কলামে কি থাকবে। প্রথম কলামে থাকবে হচ্ছে প্রেজেন্ট স্টেট, প্রথম কলামে থাকবে প্রেজেন্ট স্টেট, তারপরের কলামে থাকবে নেক্সট স্টেট, তারপরের কলামে থাকবে আউটপুট। প্রেজেন্ট স্টেট, এরপরে নেক্সট স্টেট, এরপরে আউটপুট। এখন প্রেজেন্ট স্টেট কয়টা হবে? প্রেজেন্ট স্টেট যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ, তো দুইটা প্রেজেন্ট স্টেট পাবো, একটা Q1n আর একটা Q2n। তো সেটাই লেখা হলো প্রেজেন্ট স্টেট Q1n Q2n। সেই Q1n আর Q2n দুইটা ইনপুট যেহেতু, তো চারটা কম্বিনেশন হবে। এই যে চারটা কম্বিনেশন এখানে লিখতে হবে। এখন এখানে দেখো চারটা কম্বিনেশন কিন্তু নর্মাল সিকোয়েন্সে লেখা নাই, গ্রে কোড সিকোয়েন্সে লেখা। এই যে 0 0 0 1 1 1 1 0 গ্রে কোড সিকোয়েন্সে, নর্মাল সিকোয়েন্সে লেখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু গ্রে কোড সিকোয়েন্সে টেবিল যখনই কনস্ট্রাক্ট করবা, এই ক্ষেত্রে এরকম ফ্লিপ ফ্লপের যখন টেবিল কনস্ট্রাক্ট করা লাগবে সিকোয়েন্সিয়াল সার্কিটের জন্য, তখন যখনই দুই ভেরিয়েবলের কোনো কম্বিনেশন লিখতে হবে, চারটা কম্বিনেশন লিখতে হবে, তখন গ্রে কোড সিকোয়েন্সে লিখবা। কারণ পরবর্তীতে যখন ডিজাইন বোঝানো হবে ওইখানে কে ম্যাপ করার দরকার হবে ডিজাইন করার সময়। ওই ডিজাইনে যখন কে ম্যাপ করবা তখন ওই গ্রে কোড সিকোয়েন্সে যদি টেবিলটা এভাবে এই অর্ডারে থাকে তাহলে কে ম্যাপ করতে সুবিধা হয়। এই কারণে শুরু থেকে সব টেবিলেই গ্রে কোড সিকোয়েন্স লেখার জন্যই বলি যে যখনই এটা অ্যানালাইসিস হোক আর ডিজাইন হোক, যখন টেবিল কনস্ট্রাক্ট করবা দুই ভেরিয়েবলের কম্বিনেশন যখন লিখতে হবে, দুই ভেরিয়েবলে বেশি, তিন ভেরিয়েবলের ক্ষেত্রে আবার সেটা হবে না। গ্রে কোড সিকোয়েন্স দুই ভেরিয়েবলের ক্ষেত্রে এভাবে, যেহেতু তোমাদেরকে এভাবে কে ম্যাপ শেখানো হয়েছে, তো টেবিলে যখন কম্বিনেশন লিখবা সেখানেও গ্রে কোড সিকোয়েন্সে লিখবা। এই কারণে এখানে Q1 Q2n এর যে চারটা কম্বিনেশন, সেই চারটা কম্বিনেশন গ্রে কোড সিকোয়েন্সে এখানে লেখা আছে 0 0 0 1 1 1 1 0 গেল। এরপরে কলাম হচ্ছে নেক্সট স্টেট। তো প্রেজেন্ট স্টেট যদি দুইটা হয়, নেক্সট স্টেটও দুইটাই হবে, Q1n+1 Q2n+1। এখন এই যে নেক্সট স্টেট Q1n+1 Q2n+1, নেক্সট স্টেট কোন দুইটা ইনপুটের ফাংশন? আমি ওই ব্লক ডায়াগ্রামটা আরেকবার একটু দেখাই নিই, এক মিনিট। ব্লক ডায়াগ্রামটা আরেকবার দেখাই নিলে ওটা মনে থাকবে। এই যে নেক্সট স্টেট কোন দুইটার ফাংশন? এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট। একইভাবে আউটপুট, আউটপুটের জন্য কিন্তু এই দুইটারই এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের ফাংশন। তো যখন ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, মানে ট্রানজিশন টেবিল কনস্ট্রাক্ট করতে হবে, তখন আমরা যখন নেক্সট স্টেটের আউটপুট গুলো যখন আমরা বের করব, তখন এই দুইটা ইনপুটকে কনসিডার করতে হবে, এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট। ঠিক একইভাবে যখন আমরা আউটপুটের মানে আউটপুট গুলোর ভ্যালু বের করব, যে আউটপুট জেড, সেটা যে ভ্যালুগুলো বের করব, তখনও এই দুইটা ইনপুটকে কনসিডার করতে হবে, এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট। কারণ এরা আউটপুট তো, মানে এক্সটার্নাল আউটপুট তো এই দুইটা ইনপুটেরই ফাংশন। আবার একইভাবে নেক্সট স্টেটও কিন্তু এই দুইটা ইনপুটেরই ফাংশন। সো আমি যখন এই নেক্সট স্টেটের আউটপুট বের করতে যাব, অবশ্যই আমাকে এই দুটি ইনপুট কনসিডার করতে হবে। ঠিক একইভাবে এক্সটার্নাল আউটপুট যখন বের করতে যাব, তখন এই দুটি ইনপুটকে আমার কনসিডার করতে হবে। এমনি এমনি তো আমি আউটপুট বের করতে পারবো না ইনপুট কম্বিনেশন না থাকলে। সো এই যে
নেক্সট স্টেট হচ্ছে, এটা তো দুইটা নেক্সট স্টেট হবে, কেন তা তো বললাম, Q1n+1 Q2n+1। এখন এই যে নেক্সট স্টেট হচ্ছে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট, এই দুইটার ফাংশন। তাহলে আমার ইনপুট কম্বিনেশন হিসেবে এই দুটা থাকতে হবে, না হলে তো আমি আউটপুট বের করতে পারবো না। সো এখানে লেখা হলো ইনপুট মানে এক্সটার্নাল ইনপুট, সেটাই শুধু ইনপুট লেখা হলো শর্টকাটে। এখন ইনপুট কয়টা? এক্সটার্নাল ইনপুট দুইটা এই সার্কিটের জন্য, যেটার জন্য আমরা এখন অ্যানালাইজ করতেছি। সো দুইটা ইনপুট x1 x2। সো যেহেতু দুইটা ইনপুট, তাহলে তোমার চারটা কম্বিনেশন হবে। দুইটা ইনপুট চারটা কম্বিনেশন, এখানেও কিন্তু দেখো গ্রে কোড সিকোয়েন্সে কম্বিনেশন লেখা আছে 0 0 0 1 1 1 1 0। তাহলে আমরা যখন নেক্সট স্টেট আউটপুট বের করব, আউটপুট এখনো তো বের করি নাই, করব, নেক্সট স্টেটের আউটপুট যখন বের করব, তখন কোন দুইটা ইনপুট আমাকে কনসিডার করতে হবে? এক্সটার্নাল ইনপুট আর এই যে প্রেজেন্ট স্টেট। এখানে এক্সটার্নাল ইনপুটের কম্বিনেশন গুলা লিখে নিলাম, আর প্রেজেন্ট স্টেটের কম্বিনেশন তো আছেই এখানে। সো এই যে এই দুইটা প্রেজেন্ট স্টেট আর এই এক্সটার্নাল ইনপুটের যে কম্বিনেশন, এই দুইটা থেকে আমরা নেক্সট স্টেটের আউটপুট গুলা বের করব। এরপরে হচ্ছে আউটপুট জেড। আউটপুট জেডও কিন্তু ওই সেম ইনপুটেরই ফাংশন। সো ইনপুট x1 x2, এই যে চারটা কম্বিনেশন 0 0 0 1 1 1 1 0, আর এইদিকে প্রেজেন্ট স্টেটের কম্বিনেশন তো অলরেডি লেখা আছে। তো যখন আমরা আউটপুটের ভ্যালুগুলো বের করব, তখনও এই প্রেজেন্ট স্টেটের কম্বিনেশন আর এক্সটার্নাল ইনপুটের কম্বিনেশন অনুযায়ী আমরা আউটপুট বের করব। তাহলে এই প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট আর আউটপুট, এগুলা কোন ইনপুটের ফাংশন, কয়টা কম্বিনেশন, এই পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। হ্যাঁ, এখন আউটপুট বের করব। তো প্রথমে হচ্ছে এই যে নেক্সট স্টেটের আউটপুট গুলো বের করবো। নেক্সট স্টেট এখানে দুইটা, কিন্তু Q1n+1 Q2n+1 ইকুয়েশন আছে। ইকুয়েশন থেকেই কিন্তু আমরা এই টেবিলের আউটপুট গুলো বের করবো, যেভাবে ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করতে হয়। ট্রুথ টেবিল যেভাবে একটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশন অনুযায়ী যে কম্বিনেশন গুলো পাওয়া যায়, ওই কম্বিনেশন গুলোতে 1 হয়, বাকিগুলো 0 হয়, বোঝানো হয়েছে। ঠিক একইভাবে আমরা এই ট্রানজিশন টেবিলটা কনস্ট্রাক্ট করব। এখন তার আগে এইগুলা একটু বুঝতে হবে কোন ইনপুট কোথায় কি আছে। যেমন Q1 আর Q2, এই কলামটা হচ্ছে Q1, এই কলামটা হচ্ছে Q2, ঠিক আছে? এরপর এই যে ইনপুট x1 x2 কম্বিনেশন যে লিখলাম, এইটা x1 x2 x1 x2 x1 x2 x1 x2, কারণ কোনটা x1 কোনটা x2 তোমাকে জানতে হবে, বা এখানে কোনটা Q1 কোনটা Q2 তোমাকে জানতে হবে। এরপরে এখানেও এই যে ইনপুট x1 x2, এইটা x1 x2 x1 x2 x1 x2 x1 x2, তাহলে কোনটা x1 কোনটা x2 আর এদিকে কোনটা Q1n আর কোনটা Q2n সেটা বললাম। এখন তুমি যখন এইখানে আউটপুট বের করবা, তুমি কত বিটে আউটপুট পাবা প্রত্যেকটা সেলে। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখি, এই যে রো কলাম আমি কিন্তু দাগ দিয়ে দিয়ে আলাদা করে ফেলছি, কারণ যদি দাগ না দাও সব উল্টাপাল্টা হবে। এটা কিন্তু নর্মাল ট্রুথ টেবিল না, এখানে প্যাচ আছে। তো তুমি যদি এই রো কলাম আলাদা আলাদা না করো, তারপরে নিজেই গুলায় ফেলবা যে তুমি কোনটার জন্য কোথায় আউটপুট কত লিখবা, নিজেই কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? সেটা যেন না হয়, এই জন্য রো কলাম অবশ্যই কম্বিনেশন লেখার সাথে সাথে রো কলাম গুলা আগেই দাগ দিয়ে আলাদা করে ফেলবা, না হলে পরে গিয়ে ঝামেলা হবে। এখন যেটা জিজ্ঞাসা করতেছিলাম যে নেক্সট স্টেট আমার কত বিটের হবে? 2 বিটের হবে। যেমন প্রেজেন্ট স্টেট কিন্তু দুইটা, Q1n Q2n, আমার এখানে কম্বিনেশনে কিন্তু এই যে 2 বিট করে। তাহলে নেক্সট স্টেটও দুইটা, তো Q1n+1 Q2n+1, তাহলে আমি এখানে যে আউটপুট গুলো পাবো, নেক্সট স্টেটের যে আউটপুট গুলো পাবো, সেগুলো কিন্তু 2 বিট করেই পাবো। তো এখানে তো এটা তো পুরো টেবিল কনস্ট্রাক্ট করা এখানে হয় না, একদম ফাইনাল যে টেবিলটা সেটা আমি একটু দেখাই, তাহলে তারপর আবার ওই স্লাইডে ফেরত যাব। এই যে এটা হচ্ছে কমপ্লিট টেবিল। এখানে দেখো প্রত্যেকটা সেলে 2 বিট করে আউটপুট আছে। 2 বিট কেন? নেক্সট স্টেট তো দুইটা, তো এই কারণে 2 বিট করে।
দুই বিটের প্রথমটা হচ্ছে Q1n+1, সেকেন্ডটা হচ্ছে Q2n+1 প্রত্যেকটাতেই। এই প্রত্যেকটা সেলের যে 2 বিট করে আছে, 2 বিটের প্রথম বিটটা হচ্ছে Q1n+1, সেকেন্ড বিটটা হচ্ছে Q2n+1। তো এটা Q1n+1, Q2n+1, Q1n+1, Q2n+1, Q1n+1, Q2n+1, Q1n+1, Q2n+1। এটা বোঝা গেছে কি বলছি? Yes, ma'am. জি ম্যাম। Yes, ma'am. এখন আসি আউটপুটের। আউটপুট একটাই কিন্তু, এই জন্য প্রত্যেকটা সেলে 1 বিট করেই তুমি আউটপুট পাবা, হয় 0 না হয় 1। এখানে কিন্তু আবার 2 বিট করে পাবা না। আমাদের এখানে যে আউটপুটটা বের করছে এটা তো নেক্সট স্টেটের আউটপুট, নেক্সট স্টেট তো 2টা, এই জন্য আমরা প্রত্যেকটা সেলে 2 বিট করে রেজাল্ট পাবো। কিন্তু এক্সটার্নাল আউটপুট যখন আমরা বের করব তখন কিন্তু 2 বিট হবে না, কারণ এই সার্কিটে এক্সটার্নাল আউটপুট একটাই, একটা মানে প্রত্যেকটা সেলে 1 বিট করে আউটপুট পাওয়া যাবে, সেটা 0 বা 1 যেটাই হোক। তো এখানে তুমি যদি আবার 2 বিট করে লিখো আন্দাজে তাহলে হবে। তো কোথায় 2 বিট আর কোথায় 1 বিট, কেন 2 বিট কেন 1 বিট আউটপুট পাওয়া যাবে সেটাও বুঝতে হবে। তো এখানে নেক্সট স্টেট 2টা, যেহেতু 2টা ফ্লিপ ফ্লপের স্টেট তো 2টাই হবে। তো এই কারণে নেক্সট স্টেট প্রত্যেকটাতে তুমি 2 বিট করে পাবে। 2 বিটের প্রথমটা হচ্ছে Q1n+1, সেকেন্ডটা হচ্ছে Q2n+1। আর আউটপুট Z একটাই এক্সটার্নাল আউটপুট, এই কারণে 1 বিট করে তুমি আউটপুট পাও। এখন শুরুতে চলে আসি। তাহলে এই যে কোথায় কত বিটের রেজাল্ট পাবো সেটাও বুঝালাম, তারপরে কোথায় কতটা কম্বিনেশন হবে সেটাও বললাম। এখন আমরা এই ইকুয়েশন যেটা পাওয়া গেছে সেখান থেকে আমরা আউটপুট গুলো বের করব। প্রথমেই বের করব হচ্ছে Q1n+1। এই যে Q1n+1 এর ইকুয়েশন এইটা, সেই Q1n+1 এর আউটপুট যেখানে যেখানে 1 হবে সেগুলো, এটা যেহেতু এটা তো সব এক্সপ্রেশনে আছে, তো সব এক্সপ্রেশন থাকলে যেভাবে আউটপুট বের করে, যে কম্বিনেশন গুলো বের করে সেগুলোর জন্য আউটপুট 1 বসানো হয়, আর যেই সেলগুলো খালি থাকে সেগুলোতে 0 বসানো হয়, এখানে একই কাজ করা হয়। তো এখানে যখন আমরা Q1n+1 এর আউটপুট বের করব, প্রত্যেকটা কলামে আমি দেখাই, প্রথম বিট Q1n+1, এই প্রথম বিটগুলো Q1n+1 হবে, তার পরের কলামের প্রথম বিটগুলো Q1n+1, আর এই কলামের প্রথম বিটগুলো যেগুলো বের করব Q1n+1 হবে। কমপ্লিট না, কিন্তু হবে, যে প্রথম বিটগুলো প্রত্যেকটা কলামের প্রথম বিটগুলো হচ্ছে Q1n+1 হবে। তো সেই Q1n+1 কোথায় 1 হবে কোথায় 0 হবে সেটা দেখি। এক্সপ্রেশনটা হচ্ছে এটা, x2 or Q2n'। সো x2 যেখানে যেখানে 1 সেখানে সেখানে Q1n+1 এর আউটপুট 1 হবে। হ্যাঁ, আবার পরেরটা হচ্ছে Q2n', তার মানে Q2n যেখানে যেখানে 0 সেখানে সেখানে Q1n+1 এর আউটপুট 1 হবে। যেটা হয় প্রাইম থাকলে 0 ধরবো ভেরিয়েবলটাকে, আর প্রাইম না থাকলে 1 ধরবো, ধরে যেখানে যেখানে পাবো সেই সব সেলে এই Q1n+1 এর আউটপুট 1 বসবে, যেভাবে ট্রুথ টেবিল আগে কনস্ট্রাক্ট করছো ঠিক ওরকম। তো প্রথমে হচ্ছে x2, তার মানে x2 যে কোথায় কোথায় 1 আছে সেটা আমরা দেখি। x2 কোন জায়গায় আছে, এই যে এগুলো হচ্ছে x1 x2 কম্বিনেশন, এইটা x2, সেকেন্ড বিট গুলা x2, চারটা কম্বিনেশনের সেকেন্ড বিট যেটা সেগুলো হচ্ছে x2। x2 কোথায় কোথায় 1 আছে, এখানে x2 1, এইখানে x2 1, তার মানে এই কলামের Q1n+1 সবগুলো 1 হবে, এই কলামের Q1n+1 আউটপুট সবগুলো 1 হবে, কারণ এই দুটো কলামে x2 এর ভ্যালু 1, অন্য দুটো কলামে কিন্তু x2 এর ভ্যালু 1 না। এই জন্য বুঝে শুনে যেখানে 1 সেই কলামেই তোমাকে আউটপুট Q1n+1 এর আউটপুট ঠিক জায়গায় 1 লিখতে হবে, তুমি ভুল করে অন্য কোনো কলামে লিখে ফেললে হবে না। সো x2 এই দুইটা কলামে 1, এই কারণে এই কলামের সবগুলা সেলে Q1n+1 এর আউটপুট 1, এই কলামের সবগুলা সেলেও Q1n+1 এর আউটপুট
1 এইটুক পর্যন্ত বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখনো শেষ হয়নি, Q1 n + 1 আরো বাকি আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে x2 কোথায়, যেখানে যেখানে 1 সেগুলোতে আমরা আউটপুট 1 লিখলাম। এরপরে হচ্ছে Q2 যেখানে 0, Q2 n প্রাইম যেহেতু, সেই জন্য Q2 যেখানে যেখানে 0 সেই সব কম্বিনেশনের সেলগুলোতে এটার আউটপুট 1 বসবে। সেটা পরের স্লাইডে আছে, আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখানো আছে। পরের স্লাইডে যাই। Q2 যেখানে 0, Q2 কোথায় 0, Q2 কোথায় 0 সেটা বের করার জন্য আমাকে এই কলামটা দেখতে হবে। এইটা হচ্ছে Q2 এর কলাম। তুমি এখন Q2 0 খুঁজতে গিয়ে Q1 কোথায়, Q1 এর কলাম দেখলেও হবে না, কিন্তু Q2 এর কলাম দেখতে হবে। এইটা হচ্ছে Q2 এর কলাম। এইখানে Q2 0, এইখানে Q2 0, 0 তো আমার তো 0 দরকার যেহেতু Q2 এর সাথে প্রাইম আছে। সো Q2 যেখানে যেখানে 0 থাকবে সেই কম্বিনেশনের সেলগুলোতেই এটার আউটপুট 1 হবে, অন্য কোথাও না। সো Q2 এইখানে 0, সো এই রোতে, আর Q2 এইখানে 0, সো এই রোতে, তার মানে ফার্স্ট রো আর লাস্ট রো এই দুটো রোতে Q2 এর ভ্যালু 0। তার মানে Q2 এই যে 0, সো এই রো এর Q1 n + 1 সবগুলা আউটপুট 1 হবে। ঠিক একইভাবে Q2 এই রোতে যেহেতু 0, সো এই রো এর Q1 n + 1 এর সবগুলা আউটপুট 1 হবে। বুঝা গেছে কি বলছি? ইয়েস ম্যাম। বুঝা গেছে? জি ম্যাম। বাকিরা একজন বললো, এই যে একটু আগে যারা ইয়েস ম্যাম করতা তারা কই? বুঝা গেছে কি বলছি? ইয়েস ম্যাম। বলো দেখি কি বললাম, এই যে Q2 এর ব্যাপারটা একজন বলো। ইয়েস ম্যাম যারা বললো তাদের মধ্যে থেকে বলো। ম্যাম Q2 যেখানে 0 হবে সেই রোতে আমাদের Q1 n + 1 এর কলাম বরাবর, সরি, রো বরাবর আমাদের 1 বসাতে হবে, মানে যেখানে Q2 0 থাকবে। সো Q2 এই দুইটা রোতে 0, এই রো এর সবগুলো Q1, ওই যে বললাম প্রত্যেকটা, এটাতে এক একটা সেল, আমি রো কলাম যতই বলি এখানে প্রত্যেকটা সেলের, সো এই রো এর প্রত্যেকটা সেলের Q1 n + 1 এর আউটপুট 1 হবে। ঠিক একইভাবে লাস্ট রো এর প্রত্যেকটা সেলের Q1 n + 1 এর আউটপুট গুলা 1 হবে। ঠিক আছে? সো Q1 n + 1 কোথায় কোথায় 1 হবে সেগুলো কিন্তু বের করা হয়ে গেল। যার মধ্যে আগে থেকে এই যে প্রথমবার আমরা যখন X2 এর জন্য এই দুইটা কলাম পাইছি, এরপরে Q2 যেখানে 0 এই রো বরাবর সবগুলো 1 বসাইছি, এই রো বরাবর সবগুলো 1 বসাইছি। সো এই রো এর এই 1 দুইটা আর এই রো এর এই 1 দুইটা কিন্তু আগে থেকে পাওয়া গেছে। সো ওই যে ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করার সময় বলা হয়েছিল যে কোনো কম্বিনেশন যদি একাধিকবার আসে, রিপিট হয়, তাহলে ওই সেলে বা ওইটার আউটপুট একবার 1 থাকলেই হবে। সো তুমি যখন এই যে Q2 0, সো এখানেও Q2, এই রোতেও Q2 0, এই রোতেও Q2 0, এই রোতেও এই সেলেও, রো না সরি সেলে, সো এখানে একটা 1 নতুন বসালাম, এখানে একটা নতুন 1 বসালাম, আর এই দুটাতে আরেকবার 1 বসানোর কোনো দরকার নেই, কারণ অলরেডি অন্য কম্বিনেশনের জন্য অলরেডি এখানে 1 পাওয়া গেছে। সো আরেকবার 1 তো আর লিখবা না, ট্রুথ টেবিলে যা করা হতো সেটাই কিন্তু। সো Q1 n + 1 কোথায় কোথায় 1 বসবে সেটা বের করা হলো। এখন এই যে এই দুইটা সেলে প্রথম বিট ব্ল্যাঙ্ক, এই দুইটা সেলেও প্রথম বিট ব্ল্যাঙ্ক, মানে আউটপুট 1 পাওয়া যায়নি, সো এগুলো 0 বসবে। ঠিক আছে? এখানে এখানে আর এখানে এখানে 0 হবে, সেটা এই যে লেখা হলো পরের স্লাইডে। সবকিছু আলাদা আলাদা, এক একটা স্লাইডে এক একটা ক্লিয়ারলি বোঝানোর জন্য আলাদা আলাদা করে ছবি দেয়া আছে। তো এই দুইটা 0 হবে, এই দুটাতেও 0 হবে।
সো Q1n+1 এর জন্য যে আউটপুট যেগুলো হবে, যেখানে 0 যেখানে 1, সেগুলো বের করা কমপ্লিট হলো। তো Q1n+1 বের করা বুঝা গেছে? জি ম্যাম। এখন একইভাবে Q2n+1 বের করব কম্বিনেশন অনুযায়ী। সো এই প্রত্যেকটা সেলের সেকেন্ড বিট গুলো এখন আমরা বের করব, যেখানে 0 যেখানে 1 সেগুলো লিখব। তো এটার ইকুয়েশন হচ্ছে Q1n and Q2n। এটা কিন্তু এন্ড, সো Q1 আর Q2 একসাথে যেখানে 1 1 হবে। 1 কেন হবে? কারণ কোনো প্রাইম নাই, তো প্রাইম না থাকলে 1 হবে। এটার কম্বিনেশনও 1, এটারও 1। সো Q1 আর Q2 যেখানে একসাথে 1 1 আছে, ঠিক ওই কম্বিনেশনে Q2n+1 এর আউটপুট 1 হবে, অন্য কোথাও না। সো Q1 Q2 একসাথে 1 1 কোথায় আছে? এই যে এটা থার্ড রো। থার্ড রোতে দুইটা একসাথে 1 আছে, তার মানে এই রো বরাবর Q2n+1 এর আউটপুট গুলা 1 হবে। সেটা পরের স্লাইডে লেখা আছে, এই যে 1 1 রো বরাবর Q2n+1 এর আউটপুট 1 হলো। এই চারটা সেল, আর অন্য কোথাও না। কিন্তু আর কোনো কম্বিনেশন নাই, এইটুকুই। আর কম্বিনেশন থাকলে, মানে এক্সপ্রেশন না থাকলে, আমরা সেখান থেকে কম্বিনেশন বের করে সেই কম্বিনেশন অনুযায়ী যেখানে যেখানে 1 হওয়ার কথা আমরা বের করতাম। সো Q2n+1 এর ইকুয়েশন ওইটুকুই, Q1n and Q2n। সেটার জন্য কোথায় কোথায় আউটপুট 1 বসবে সেগুলো বের করা হলো। সো এই চারটা ছাড়া আর কোথাও 1 হবে না। সো বাকি সব বিট এখানে সবগুলো আউটপুট 0 হবে, সেটাই এখানে লেখা হলো। এই যে সেকেন্ড বিট গুলো যেখানে যেখানে সেল খালি থাকবে সেখানে 0 বসাই দিতে হবে। এইভাবে এই যে নেক্সট স্টেপ Q1n+1 Q2n+1 বের করা কমপ্লিট হলো। সো Q1n+1 Q2n+1 বের করা বুঝা গেছে এই দুটা? সো এইভাবে ইকুয়েশন অনুযায়ী ধীরে সুস্থে বের করতে হবে। আর তুমি Q1n+1 Q2n+1 কিন্তু একসাথে বের করতে পারবা না। Q1n+1 আগে বের করে নিবা, সেটা হচ্ছে প্রত্যেকটা সেলে প্রথম বিট গুলা। প্রত্যেকটা সেলে বের করা হয়ে গেলে যেগুলো 1 পাবা 1 বসাবা, যেগুলো খালি থাকবে সেগুলো 0 লিখবা। যেমন এই যে এই দুইটা আর এই দুইটা সেল খালি পাওয়া গেছিল, 0 লিখা হলো। এরপরে Q2n+1 এর জন্য কম্বিনেশন যা পাবা এক এক সার্কিটের ক্ষেত্রে তো এক এক রকম। এটা যেমন এই যে এক্সাম্পল সার্কিটটা দেয়া ছিল সেইখানে এটার ইকুয়েশন এটা পাওয়া গেছে, Q2 ইকুয়েশন এটা পাওয়া গেছে। তো অন্য কোনো সার্কিট দেওয়া থাকলে ইকুয়েশন ডিফারেন্ট থাকবে। তো যা ইকুয়েশন পাবা সেটা তো ডায়াগ্রাম থেকে লিখবা ইকুয়েশন, তারপরে যে ইকুয়েশনটা পাবা সেই ইকুয়েশন অনুযায়ী যে যে কম্বিনেশনে আউটপুট 1 বসানোর সেখানে বসাবা। তারপরে যেগুলো খালি থাকবে সেই সেলগুলোতে 0 বসাবা। তো এইটাও Q2n+1 এই চারটা সেলে শুধু 1 হবে, আর বাকিগুলো তারপর 0 লেখা হলো। এখন আমরা Z আউটপুট বের করব। সেটা আবার ফার্স্ট স্লাইডে চলে যাই, এখানে আলাদা করে দেখানো আছে Z আউটপুট। Z আউটপুটের ইকুয়েশন হচ্ছে X1 and Q2n। তার মানে X1 আর Q2 দুইটা একসাথে যখন 1 1 তখন Z আউটপুট 1, অন্য কোনো কম্বিনেশনে না। তাহলে এখন আমরা দেখি যে এই দুটো কিন্তু আবার একসাথে 1 হতে হবে। X1 1 আর Q2n এর কম্বিনেশনও 1, দুইটা একসাথে 1 1 হতে হবে, আলাদা আলাদা না, কারণ এদের এন্ড অপারেশন এদের মধ্যে। অর হলে অন্য কথা ছিল, এন্ড অপারেশন যেহেতু, সো এই দুইটা ইনপুট একসাথে যেখানে যেখানে 1 আছে সেই সেলগুলোতেই শুধু Z আউটপুট 1 হবে। তা আমরা এখন দেখি কোথায় আছে। প্রথমে X1 এর জন্য দেখি, এই যে চারটা কম্বিনেশনের মধ্যে প্রথম বিট গুলা হচ্ছে X1 এর জন্য। সো X1 1 কোথায় কোথায় আছে? এইখানে একটা X1 এর ভ্যালু 1, এইখানে X1 এর ভ্যালু 1। সো থার্ড কলাম আর ফোর্থ কলাম, থার্ড কলাম আর ফোর্থ কলামে X1 এর ভ্যালু 1 আছে। ঠিক আছে, আমরা এখনই বসাবো না। এরপরে হচ্ছে Q2n কোথায় 1 আছে? Q2 1 আছে এই দুইটাতে, তার মানে সেকেন্ড রো আর থার্ড রো। এই যে সেকেন্ড রো আর থার্ড রো। তাহলে কোন দুইটা কলাম আর কোন দুইটা রো পাওয়া গেল? X1 এর জন্য পাওয়া গেল, মানে X1 কোথায় 1? থার্ড কলাম আর ফোর্থ কলাম। আর Q2n কোথায় 1? সেকেন্ড রো আর থার্ড রো।
যেহেতু এদের মধ্যে এন্ড, সো এই দুইটা কলাম আর এই দুইটা রো এর যে ইন্টারসেকশন শুধু সেই সেলগুলোতেই জেড আউটপুট 1 হবে, ইন্টারসেকশন। সো এই দুইটা কলাম আর এই দুইটা রো ইন্টারসেকশন হচ্ছে এই 4টা সেল, শুধু অন্য কোনো সেল না। ওই থার্ড আর ফোর্থ কলাম আর এইদিকে সেকেন্ড আর থার্ড রো এর ইন্টারসেকশন হচ্ছে শুধুমাত্র এই 4টা সেল। এই জন্য এই 4টা সেলে জেড আউটপুট 1 হবে। সো ওই 4টা 1 বসানো হলো, আর বাকি সবগুলো 0 হবে। সো বাকি সবগুলো 0 বসানো হয়েছে। সো ফাইনালি ফাইনাল টেবিলটা হচ্ছে এই যে, ফাইনাল টেবিলটা হচ্ছে এই যে পুরোটা ট্রানজিশন টেবিল। তো এখানে ওই 4টা সেল বাদে বাকিগুলো সব 0। আর Q1 n + 1 Q2 n + 1 তো বের করা বুঝালামই। তো এইভাবে ইকুয়েশন অনুযায়ী এর আউটপুট গুলা বের করতে হবে। তো এই ট্রানজিশন টেবিল বুঝা গেছে? জি ম্যাম। এরপরে এটা হচ্ছে বইয়ে সেম টেবিল, আমি এটা হাতে লিখছি আর এটা বইয়ের ছবি, সেটাও আমি এখানে দিয়ে দিছি, একই জিনিস। এরপরে ট্রানজিশন ডায়াগ্রাম, ট্রানজিশন টেবিল থেকে ট্রানজিশন ডায়াগ্রাম একটা আঁকতে হবে। তো ডায়াগ্রামে কয়টা স্টেট থাকবে? ট্রানজিশন ডায়াগ্রাম স্টেট ডায়াগ্রাম একই জিনিস, এখানে নাম হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। তো কয়টা স্টেট থাকবে বা কয়টা ট্রানজিশন থাকবে? 4টা টোটাল। মানে এই যে প্রেজেন্ট স্টেট যে কয়টা, এগুলাই তো স্টেট। 0 0 একটা স্টেট, এই যে 0 0 0 1 1 1 1 0। তুমি যেই অর্ডারেই লিখো কোনো সমস্যা নেই, মানে 0 0 0 1 1 1 1 0 এভাবে লিখছে, তুমি এই অ্যান্টি ক্লকওয়াইজও লিখতে পারো, সেটা কোনো সমস্যা না। তুমি যেই অর্ডারে লিখো, ক্লকওয়াইজ লিখো আর অ্যান্টি ক্লকওয়াইজ লিখো, তোমার ইচ্ছা। তুমি ট্রানজিশন গুলো কোথা থেকে কোথায় যাচ্ছে সেগুলো ঠিক মতো আঁকতে পারলেই হবে। তুমি ক্লকওয়াইজ আঁকছো না অ্যান্টি ক্লকওয়াইজ আঁকছো সেইটা এখানে জরুরি। জরুরি হচ্ছে এই এতগুলা ট্রানজিশন, সেই ট্রানজিশন তুমি ঠিক মতো আঁকতে পারো কিনা সেটা এখানে জরুরি। এখন দেখো, তো এখানে ওরা ক্লকওয়াইজ লিখছে, স্টেট গুলা লিখুক 0 0 0 1 1 1 1। এখন আমরা এই যে এতগুলা ট্রানজিশন, কয়টা ট্রানজিশন টোটাল? 4 4 এ 16টা ট্রানজিশন। এই 16টা ট্রানজিশন আঁকতে হবে এখন প্রত্যেকটা। তো সেটা বোঝার চেষ্টা করো, তারপরে ডায়াগ্রামে যাব। প্রথমে দেখো 0 0 থেকে। এখন যেটা হচ্ছে এখান থেকে বোঝানো যায়, এখানে বোঝানোর সমস্যাটা হচ্ছে এখানে রো কলাম, এটা তো বইয়ের ছবি, এখানে রো কলাম আলাদা করা নাই। আমি এখন কার্সার দেখাতে গেলে, টেবিলটাও তো ছোট, কার্সার দেখাতে গেলে দেখাবো একটা, মনে হবে আর একটা। এই কারণে আমি ট্রানজিশন গুলো বুঝাবো হচ্ছে এই হাতে আঁকা টেবিল থেকে, তারপরে আবার ডায়াগ্রামে ফেরত যাব। তো প্রথমে হচ্ছে 0 0 থেকে ট্রানজিশন আঁকতে হবে। 0 0 থেকে কিন্তু টোটাল 4টা ট্রানজিশন আছে। 0 0 থেকে যে 4টা ট্রানজিশন, 4টাই 1 0 তেই গেছে, সেম হয়ে গেছে। সেম সবসময় হবে তা না, এই অ্যানালাইসিসের জন্য এখানে 0 0 থেকে প্রেজেন্ট স্টেট 0 0 থেকে নেক্সট স্টেট যে 4টা ট্রানজিশন, 4টাই 1 0 তে গেছে। তো 4টা 1 0 তে গেছে, সমস্যা নাই। সো তোমাকে এটা অ্যারো দিয়ে আঁকতে হবে 0 0 থেকে 1 0। এই যে 0 0 থেকে অ্যারো দিয়ে 1 0 ইন্ডিকেট করা হলো যে 0 0 থেকে 1 0 তে যাবে। তাহলে এখন এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে কোন ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট কত হয়েছে সেগুলো লিখতে হবে। তাহলে সেটা দেখো, 0 0 থেকে প্রথম ট্রানজিশন হচ্ছে এটা, এই সেলটাতে 1 0 তে। এই 1 0 ট্রানজিশনের ইনপুট কত? 0 0। দুইটা ইনপুট, কিন্তু এক্সটার্নাল ইনপুট দুইটা, সো তোমার ইনপুট 2 বিটের কম্বিনেশন হবে। তাহলে 0 0 প্রেজেন্ট স্টেট 0 0 থেকে নেক্সট স্টেট 1 0 তে গেছে, ইনপুট কত? 0 0। আর ওই 0 0 ইনপুটের জন্য আউটপুট কত? 0। তুমি যেই সেলে ট্রানজিশন লিখতেছো ঠিক সেই সেল বরাবর একটা আউটপুট আছে এইখানে, সেখানে আউটপুট যেটা থাকবে 0 থাকলে 0, 1 থাকলে 1, এখানে 0 আছে। তার মানে এই যে প্রেজেন্ট স্টেট 0 0 থেকে নেক্সট স্টেট 1 0 তে গেছে, সেটার ইনপুট আর আউটপুট কি? ইনপুট হচ্ছে 0 0,
আর সেই 0 0 ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 0। সেকেন্ড 0 0 থেকে সেকেন্ড ট্রানজিশন 1 0 তে ইনপুট হচ্ছে 0 1, আর ওই 0 1 ইনপুটের আউটপুট হচ্ছে 0। এর পরের ট্রানজিশনও 1 0 তে ইনপুট হচ্ছে 1 1, আর ওই 1 1 ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 0। এর পরেরটা হচ্ছে 0 0 থেকে 1 0 তে ইনপুট হচ্ছে 1 0, আর ওই 1 0 ইনপুটের আউটপুট হচ্ছে 0। এই যে আলাদা আলাদা চারটা সেলের জন্য যে চারটা ট্রানজিশন ইনপুট আউটপুট বললাম, সেইটাই এখন ডায়াগ্রামে লিখতে হবে। তো ওই চারটাই এখানে লেখা আছে 0 0 থেকে 1 0 তে, সবগুলো 1 0 তে। এরপর 0 0 ইনপুটের জন্য আউটপুট 0, 0 1 ইনপুটের জন্য আউটপুট 0, 1 1 ইনপুটের জন্য আউটপুট 0, 1 0 ইনপুটের জন্য আউটপুট 0, সেটাই এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এই যে 0 0 এটার জন্য আউটপুট 0, মানে প্রত্যেকটা কম্বিনেশনের ইনপুট কম্বিনেশনের জন্য আউটপুট 0 এখানে পাওয়া গেছে, সেটাই লেখা হবে। এখন এটা কিভাবে লিখবা? আগে ইনপুট, তারপরে স্ল্যাশ আউটপুট। ডায়াগ্রামে, ট্রানজিশন ডায়াগ্রামে ইনপুট আউটপুট লেখার নিয়ম হচ্ছে আগে ইনপুট স্ল্যাশ তারপরে আউটপুট। ঠিক আছে, এই কারণে এই যে ইনপুট তো 2 বিটে, সো 0 0 ইনপুটের আউটপুট 0 স্ল্যাশ 0, তারপরে 0 1 স্ল্যাশ 0, 1 1 স্ল্যাশ 0, 1 0 স্ল্যাশ 0। সো এই যে প্রথম রো এর যে চারটা ট্রানজিশন, সেই ট্রানজিশন গুলোর জন্য কোন ইনপুটের জন্য আউটপুট কত সেটাই এখানে লেখা হলো। সো প্রথম রো কমপ্লিট। ঠিক একইভাবে সেকেন্ড রো, সেকেন্ড রোতে 0 1 থেকে, এখানে সব সেম না, এখানে সবগুলো সেম হয়ে গেছে, ওইটা ডিজাইন মানে অ্যানালাইসিসের জন্য ওইভাবে হয়ে গেছে, ওইটার সার্কিটে ওইরকম ছিল। এখন 0 1 থেকে দেখবো। 0 1 থেকে মানে হচ্ছে এখান থেকে 0 1 থেকে প্রথম ট্রানজিশন হচ্ছে 0 1 থেকে 0 0 তে, সেটার ইনপুট হচ্ছে 0 0, আর ওই 0 0 এর জন্য আউটপুট হচ্ছে 0। সো 0 1 থেকে এই যে 0 0 তে, এই যে প্রথমটা 0 1 থেকে 0 0 তে ইনপুট 0 0, আউটপুট 0। এরপর এটা গেল, এরপরে 0 1 থেকে 1 0 তে সেকেন্ড ট্রানজিশনটা 0 1 থেকে 1 0, 0 1 থেকে এই যে 1 0 এই বরাবর 0 1 থেকে 1 0, এটার ইনপুট হচ্ছে 0 1, আর এই 0 1 এর আউটপুট হচ্ছে 0। তো এই যে লেখা হচ্ছে 0 1 স্ল্যাশ 0। থার্ড ট্রানজিশনটা 1 0 তেই, তো এটাই, এটার ইনপুট হচ্ছে 1 1, আর এই 1 1 এর ইনপুটের জন্য আউটপুট হচ্ছে 1। তো এই যে 1 1 স্ল্যাশ 1 লেখা হলো। লাস্ট যে ট্রানজিশন 0 1 থেকে 0 0 তে, এই যে 0 1 থেকে 0 0 তে ইনপুট হচ্ছে 1 0, আর ওই 1 0 ইনপুটের আউটপুট হচ্ছে 1, সো যে 1 0 স্ল্যাশ 1। সো এই চারটা ট্রানজিশনের জন্য ইনপুট আউটপুট লেখা হলো। ঠিক একইভাবে এখন 1 1 থেকে, 1 1 থেকে প্রথম ট্রানজিশন হচ্ছে 0 1 এ, ইনপুট 0 0, আউটপুট 0। তো 1 1 থেকে 0 1 এ, 1 1 থেকে যে 0 1 এ ইনপুট 0 0, আউটপুট 0। তারপরে হচ্ছে এখান থেকেই দেখাই, বারবার স্লাইড চেঞ্জ করতে অসুবিধা। 1 1 থেকে এর পরের ট্রানজিশন হচ্ছে 1 1 এ, সো সেলফ লুপ। সো 1 1 থেকে 1 1 এ ইনপুট হচ্ছে 0 1, আর ওই 0 1 এর আউটপুট হচ্ছে 0, সো এই যে 0 1 স্ল্যাশ 0। তারপরের ট্রানজিশনও 1 1 এ, 1 1 থেকে 1 1 এ ইনপুট হচ্ছে 1 1, আর ওই 1 1 এর আউটপুট হচ্ছে 1, সো 1 1 স্ল্যাশ 1। আর 1 1 থেকে লাস্ট যে ট্রানজিশনটা সেটা হচ্ছে 0 1 এ, এই যে 1 1 থেকে 0 1 ইনপুট হচ্ছে 1 0, আর 1 0 এর আউটপুট হচ্ছে 1, এই যে 1 0 স্ল্যাশ 1। সো 1 1 থেকে যে চারটা ট্রানজিশন সেই চারটা আঁকা হলো, লেখা হলো। লাস্ট ট্রানজিশন হচ্ছে এই যে 1 0 থেকে, 1 0 থেকে সবগুলাই 1 0 তেই যাচ্ছে নেক্সট স্টেট, ওটাও সেলফ লুপ। সো প্রত্যেকটাই 1 0 তে সেলফ লুপ, এবং সব ইনপুটের জন্য আউটপুট গুলা হচ্ছে সব 0। সো সেটা 0 0 এর জন্য 0, 0 1 এর জন্য 0, 1 1 এর জন্য 0, 1 0 এর জন্য 0, যা পাওয়া যাবে সেটা লিখতে হবে। সো এই যে টোটাল 16টা ট্রানজিশন, সেই 16টা ট্রানজিশন আঁকলেই হবে না, প্রত্যেকটা ট্রানজিশনের ক্ষেত্রে ইনপুটের কম্বিনেশন কত আর সেই ইনপুট কম্বিনেশনের আউটপুট কত সেটাও সব লিখতে হবে।
এবং লেখার নিয়ম হচ্ছে আগে ইনপুট তারপরে স্ল্যাশ আউটপুট। তো এখানে ইনপুট যেহেতু দুইটা, এক্সটার্নাল ইনপুট দুইটা x1 x2, এই কারণে ইনপুট কম্বিনেশন গুলা 2 বিট করে হবে, আর আউটপুট গুলা হচ্ছে একটাই এক্সটার্নাল আউটপুট, সো তোমার আউটপুট 1 বিট করেই হবে, যেভাবে টেবিল কনস্ট্রাক্ট করছো ওভাবে। এখন আঁকার পরে আবার সব চেক করবা, গুনে দেখবা যে টোটাল 16টা তুমি লিখছো কিনা। কোনোটা মিসিং যেতেই পারে এতগুলার ভিড়ে, সেটা করা যাবে না। মিসিং যেতেই পারে মানে যে মানে এই মিস্টেক করবা সেটা না, মিস্টেক করা যাবে না। তো এই যে 16টা ট্রানজিশন, 16টাই তুমি লিখছো কিনা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই যে টোটাল 16টা ট্রানজিশন তুমি লিখছো কিনা সেটা আবার ডায়াগ্রামে গুণে দেখবা 16টা আছে কি। কম বেশি যদি থেকে থাকে তার মানে তুমি হয়তো কোনোটা বাদ দিয়ে দিছো, বেশি তো আর থাকবে না, কম থাকলে তখন এর মানে হচ্ছে তুমি হয়তো কোনোটা মিস্টেকেনলি বাদ দিয়ে দিছো। তো সেটা আবার চেক করে, যেটা বাদ গেছে চেক করে আবার ঠিক মতো লিখতে হবে। তো এটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস। তো অ্যানালাইসিসে কি, একটা সিকোয়েন্সিয়াল সার্কিটের একটা লজিক ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেখানে এক্সটার্নাল ইনপুট কয়টা আর এক্সটার্নাল আউটপুট কয়টা সেটা তুমি ডায়াগ্রাম থেকে বুঝতে পারবে। এক্সটার্নাল ইনপুট এই সার্কিটে এক্সটার্নাল ইনপুট দুইটা আর এক্সটার্নাল আউটপুট একটা, তো অন্য কোনো ইয়াতে সার্কিটে এক্সটার্নাল আউটপুট একটার বেশি থাকতে পারে, এইদিকে আবার অন্য কোনো সার্কিটে এক্সটার্নাল ইনপুট একটা থাকতে পারে। তো সেটা ডায়াগ্রাম অনুযায়ী। তো যখন দুইটা ইনপুট থাকবে কম্বিনেশন 4টা হবে, খুবই স্বাভাবিক। তারপরে কি ফ্লিপ ফ্লপ মানে ইউজ করা হয়েছে সেটা তুমি ডায়াগ্রাম থেকে বুঝতে পারবা। তারপরে সেখান থেকে তোমাকে আউটপুটের ইকুয়েশন বের করতে হবে, তারপরে নেক্সট স্টেট ইকুয়েশন বের করতে হবে। সো নেক্সট স্টেট ইকুয়েশন দুইটা হবে, যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ দুইটা ইকুয়েশন হবে, সো তোমাকে নাম্বারিংটা ঠিক মতো করতে হবে। তুমি যখন প্রথম ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট বের করবা, তুমি তো শুধু qn+1 লিখবা না, qn+1 হচ্ছে ইন জেনারেল qn+1 কে মানে নেক্সট স্টেট কে qn+1 দিয়ে এক্সপ্রেস করে। তুমি যখন প্রথম ফ্লিপ ফ্লপের জন্য লিখবা তখন q1n+1, আর যখন সেকেন্ডের জন্য লিখবা তখন q2n+1। যেমন ইনপুটের নাম্বারিং d1 d2, তো সব জায়গায় নাম্বারিং করা আছে, ওটাই ঠিক মতো লিখতে হবে। সো নেক্সট স্টেট ইকুয়েশন বের করবো। নেক্সট স্টেট ইকুয়েশন হচ্ছে এখানে ডায়াগ্রামে যে ফ্লিপ ফ্লপ দেওয়া থাকবে সেই ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন ইউজ করতে হবে। যেমন এখানে এটা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়েছে দেখে এখানে ডি ফ্লিপ ফ্লপে যে ইকুয়েশনটা হয় নেক্সট স্টেট ইকুয়েশন সেটা এখানে ইউজ করা হয়েছে। এটা শুধুই যে নেক্সট স্টেট সমান ইনপুট এমনি এমনি না, ডি ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক ওরকম, এই জন্য। তো এখানে তুমি এখন অন্য ফ্লিপ ফ্লপ দেয়া আছে, সেটার ক্ষেত্রেও তুমি যদি এই সেম ইকুয়েশন ইউজ করো তাহলে তো হবে। এক এক ফ্লিপ ফ্লপের এক এক রকম নেক্সট স্টেট ইকুয়েশন, তো যেই ফ্লিপ ফ্লপ থাকবে সেইটার নেক্সট স্টেট ইকুয়েশন তোমাকে ইউজ করতে হবে। তারপরে ইকুয়েশন বের করা হয়ে যাওয়ার পর ট্রানজিশন টেবিল কনস্ট্রাক্ট করতে হবে। ট্রানজিশন টেবিলে প্রথমেই থাকবে প্রেজেন্ট স্টেট, সো দুইটা ফ্লিপ ফ্লপ প্রেজেন্ট স্টেট দুইটাই হবে, তারপর নেক্সট স্টেট দুইটা হবে। এখন নেক্সট স্টেট হচ্ছে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট এই দুইটার ফাংশন। সো প্রেজেন্ট স্টেট তো এখানে রেডি, আর এক্সটার্নাল ইনপুট যে দুইটা সেগুলোর কম্বিনেশন রেডি করতে হবে। এরপরে আউটপুট জেড এর ক্ষেত্রেও আউটপুটও এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেটের কম্বিনেশন। সো প্রেজেন্ট স্টেটের কম্বিনেশন এখানে রেডি, এখানে ওই এক্সটার্নাল ইনপুটের 4টা কম্বিনেশন রেডি করতে হবে। তারপরে যে ইকুয়েশন পাওয়া গেছে সেই ইকুয়েশন অনুযায়ী যেখানে আউটপুট 1 হওয়ার সেগুলো বসাতে হবে, তারপর যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলোতে 0 বসাতে হবে। এভাবে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য আউটপুট গুলো বের করে প্রত্যেকটার জন্য আউটপুট বের করার পরে ফাইনাল টেবিলটা দেখতে এরকম হবে। তারপরে এই যে ট্রানজিশন টেবিলটা পাওয়া গেল সেখান থেকে দেখে দেখে ট্রানজিশন ডায়াগ্রামটা আঁকতে হবে। তারপর এখানে যেমন 16টা ট্রানজিশন, সব লিখার পরে গুনে দেখতে হবে যে 16টাই আছে কিনা। কম থাকলে আবার চেক করতে হবে কোনটা বাদ গেল, যেটা বাদ গেছে সেটা ঠিক মতো লিখতে হবে। সো এই হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস। বুঝা গেছে?
Yes, ma'am. জি আচ্ছা, অ্যানালাইসিসের জন্য আরেকটা সার্কিট দেয়া আছে, এটা বইতে। এটা হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে, জে কে ফ্লিপ ফ্লপ, দুইটা ফ্লিপ ফ্লপ আছে। তো এখানে এরকম J1 K1 J2 K2। এখন এখানে দেখি যে এক্সটার্নাল ইনপুট আর এক্সটার্নাল আউটপুট কয়টা। এখানে এক্সটার্নাল ইনপুট একটাই এক্স, তাহলে কম্বিনেশন হবে দুইটা। এর আগে যেমন এখানে এক্সটার্নাল ইনপুট দুইটা হওয়ার কারণে চারটা কলাম ছিল, চারটা কম্বিনেশনের জন্য চারটা কলাম। এই এক্সাম্পলের ক্ষেত্রে কিন্তু যেহেতু এক্সটার্নাল ইনপুট একটা, আমি টেবিলটা দেখাই, সলিউশন এখানে দেয়াই আছে, এটা বইয়ে সার্কিটের সাথে সলিউশন দেয়া আছে। এইটা আমি আর বুঝাচ্ছি না, এইটা যেহেতু এটা একটা বুঝাইছি। আর এখন জেকে ফ্লিপ ফ্লপের জন্য সলিউশন তো আছেই বইতে, সেটা স্লাইডে আমি দিয়েই দিছি। এটা দেখে বুঝে কিভাবে ইকুয়েশন কি বের করলো সেটা বুঝে টেবিল কনস্ট্রাক্ট করে এই ট্রানজিশন ডায়াগ্রাম পর্যন্ত নিজেরা প্র্যাকটিস করবো। সলিউশন তো আছে। তো যেটা বলতেছিলাম, এক্সটার্নাল ইনপুট যেহেতু একটা, সো কম্বিনেশন হবে দুইটা, একটা 0-এর জন্য একটা 1-এর জন্য। সো দুইটা কলাম হবে, এই যে দুইটা কলাম। নেক্সট স্টেটে ইয়াতে দেখো ইনপুট 0-এর জন্য এই যে একটা কলাম, আর এক্স ইনপুট 1-এর জন্য আর একটা কলাম। এখানে কিন্তু এখন তুমি যদি ইচ্ছা মতো চারটা কম্বিনেশন লিখে রাখো তাহলে কিন্তু ভুল। আমি অনেকবার বলছি এক্সটার্নাল ইনপুট একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। এই যেই সার্কিটটা এখন বুঝাইছি সেইটার জন্য দুইটা এক্সটার্নাল ইনপুট ছিল দেখেই কিন্তু আমি চারটা কম্বিনেশন লিখছি। যদি এখানে একটা এক্সটার্নাল ইনপুট থাকতো তাহলে আমি দুইটা কম্বিনেশন, একটা 0-এর জন্য আর একটা 1-এর জন্য দুইটা কলাম হতো, এখানে তখন আর চারটা কলাম হতো না। এটাও বুঝতে হবে। কেন বললাম, এরকম আমি অনেক পরীক্ষার খাতায় অনেক দেখছি যে এক্সটার্নাল ইনপুট একটা দেওয়া আছে, সে মুখস্থ চারটা কম্বিনেশন লিখে রাখছে। যেটা পড়াইছি যে এটা এমন না যে বলি না, এই যে তোমাদের ক্লাসে যেমন বললাম যে এক্সটার্নাল ইনপুট একটা থাকলে দুইটা কলাম হবে, এটা এর আগে অনেক সব ক্লাসেই বলি। তারপরেও দেখা যায় যে যদি একটা ইনপুট থাকে, দেখা যায় যে মন মতো ইচ্ছা মতো চারটা কম্বিনেশন লিখেছে। চারটা কম্বিনেশন কই থেকে পাই? চারটা কম্বিনেশন কিভাবে হবে? তোমার যদি ইনপুট যদি একটাই থাকে, কিভাবে চারটা কম্বিনেশন, মানে x1 x2 কোথা থেকে আসবে? একটা ইনপুট দেওয়া থাকলে নিজে নিজে আমদানি করলে তো হবে না। তো ওই যে এক্সটার্নাল ইনপুট 0 কলাম 1-এর কলাম। এরপরে আসি এই যে এক্সটার্নাল আউটপুট, এখানে দুইটা। সো এক্সটার্নাল আউটপুট দুইটা, Z1 Z2। এই যে এটা একটু জুম করি তাহলে দেখতে আর কি সুবিধা হবে। এই যে এক্সটার্নাল আউটপুট দুইটা, Z1 Z2। ইনপুট কিন্তু একটাই, 0-এর কলাম আর 1-এর কলাম। এখন তোমার এক্সটার্নাল আউটপুট যেহেতু দুইটা, তুমি কিন্তু 2 বিটের আউটপুট পাবা। নেক্সট স্টেট তো 2 বিটের পাবাই, কারণ প্রেজেন্ট স্টেট দুইটা, তো নেক্সট স্টেট দুইটাই হবে। সেটা তো Q1n+1 এর যে ইকুয়েশন সেই অনুযায়ী বের করবা, যেখানে যেখানে আউটপুট 1, যে প্রথম কলামটা Q1n+1, সেকেন্ড কলামটা Q2n+1। এইদিকেও প্রথম কলামটা Q1n+1, সেকেন্ড কলামটা Q2n+1। আর এখানে এর আগের এক্সাম্পলে একটা আউটপুট ছিল দেখে প্রত্যেকটা সেলে 16টা সেলে 1 বিট করে আউটপুট পাওয়া গেছে। কিন্তু এখানে এক্সটার্নাল আউটপুট দুইটা, Z1 Z2। তো তুমি Z1 এর জন্য আউটপুট পাবা, Z2 এর জন্য আউটপুট পাবা। সো এখানে 2 বিট করে যে প্রথম কলাম হচ্ছে Z1, সেকেন্ড কলামটা হচ্ছে Z2, মানে সেকেন্ড বিট। এখানেও প্রথম বিটগুলো হচ্ছে Z1, পরের বিটগুলো হচ্ছে Z2। সো তুমি কিন্তু Z1 আর Z2 এর জন্য আলাদা দুইটা ইকুয়েশন পাবা ডায়াগ্রাম থেকে দেখে। সো Z1 এর জন্য যা ইকুয়েশন, সেই ইকুয়েশন অনুযায়ী তুমি যেখানে যেখানে 1 বসার সেখানে 1 বসাবা, আর বাকিগুলা যেগুলো ব্ল্যাঙ্ক থাকবে সেগুলো 0 বসাবা। ঠিক একইভাবে Z2 যে ইকুয়েশন পাওয়া যাবে সেই ইকুয়েশন অনুযায়ী যেখানে যেখানে 1 হওয়ার সেখানে 1 বসাবা, আর যেখানে ব্ল্যাঙ্ক থাকবে সেখানে 0 বসাবা। এভাবেই তুমি 2 বিট করে আউটপুটের এক্সটার্নাল আউটপুট যে Z1 Z2 সেগুলোর ভ্যালু পাবা। তো এই ক্ষেত্রে দুইটা এক্সটার্নাল আউটপুট, এই কারণে তোমার এখানে আউটপুট মানে কলামে সবগুলোতেই কিন্তু 2 বিট করে অ্যান্সার আসবে। এখানে আবার তখন 1 বিট থাকবে না। তো সেটা এই জন্যই বারবার বলতেছি, ডায়াগ্রামে এক্সটার্নাল ইনপুট এক বা একাধিকটা থাকতে পারে, একইভাবে এক্সটার্নাল আউটপুটও
এক বা একাধিক থাকতে পারে। যদি একাধিক থাকে, যদি দুইটা থাকে তাহলে 2 বিট করে হবে, যদি একটা থাকে তাহলে 1 বিট করে হবে। এটা তো মানে কমন সেন্স। তো এই হচ্ছে যেটা দেয়া আছে। এখন আমি ইকুয়েশনে একটু দেখাই, এই যে J1 K1 J2। এখন আমি একটু JK ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশনটা ওই চ্যাপ্টারের স্লাইডস থেকে দেখাই, তারপরে আবার এখানে ফেরত আসতেছি। এই যে JK ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন হচ্ছে Qn+1 সমান Jn Qn প্রাইম অর Kn প্রাইম Qn। এটা হচ্ছে জেনারেল। এখন তোমার ডায়াগ্রামে যেহেতু দুইটা ফ্লিপ ফ্লপ আছে, একটা 1 নাম্বার একটা 2 নাম্বার, তাহলে তোমার নাম্বারিংটা ওভাবে করতে হবে। তাহলে তুমি যখন 1 নাম্বার ফ্লিপ ফ্লপের জন্য নেক্সট স্টেট ইকুয়েশন লিখবা তখন কি লিখবা? Q1n+1 সমান J1n Q1n প্রাইম অর K1n প্রাইম Q1n, এভাবে লিখবা। সেকেন্ড ফ্লিপ ফ্লপের জন্য যখন নেক্সট স্টেট ইকুয়েশন লিখবা তখন হবে Q2n+1 সমান J2n Q2n প্রাইম অর K2n প্রাইম Q2n। এটা তো জেনারেল, 1 2 ঠিক মতো লিখতে হবে। সো এখন ওই স্লাইডে যাই। তো এই যে J1 এর তারপরে K1 J2 J1n K1n J2n K2n এর ইকুয়েশন গুলো আগে বের করা হলো। সেটা কিভাবে বের করলাম? এই যে প্রত্যেকটার ইনপুট কানেকশন আছে, কোথাও না কোথাও থেকে তো ইনপুটে যাচ্ছে। যেমন J1 কোথা থেকে যাচ্ছে, দেখো J1 এই যে Q2 প্রাইম থেকে J1 এ যাচ্ছে। সো J1 সমান Q2n প্রাইম, তাই কিন্তু লেখা আছে J1n সমান Q2n প্রাইম। তারপরে K1n দেখি, K1n হচ্ছে এই অর এর আউটপুটটাই K1 এ যাচ্ছে। সো অর এর যে ইনপুট, সেই ইনপুট দুইটার যে কম্বিনেশন যা হবে সেইটাই এখানে লেখা আছে। সেটা আমি ডিটেইলসে বলতেছি না এখন, কারণ এটা পুরোটা বুঝে শুনে, কারণ এখানে অনেক গেট। সো ফাইনাল একটা ইকুয়েশন বুঝে শুনে লিখতে হবে, সেটা তোমরা লিখবা, প্র্যাকটিস করবা। তো এখান থেকে এই যে অরের যে ইনপুট আসতেছে যেখান থেকে আসুক সেটা তো তোমরা বের করবা, তারপর সেটাই হবে K1n এর ইকুয়েশন। তারপরে J2n, এই যে J2n হচ্ছে এই এন্ড এর আউটপুটটা। সো এন্ড গেটে যেখান থেকে ইনপুট আসছে সেটা ইকুয়েশনটা লিখবা, লেখার পরে যা পাবা তাই। তারপরে K2n হচ্ছে এই আউটপুটটা। তো সেটাও যেখান থেকে আসতেছে যা যা ইকুয়েশন পাওয়া যাবে, ফাইনালি একটা ইকুয়েশন পাওয়া যাবে, সেটা লিখবা। সো J1n K1n J2n K2n লিখলাম। এরপর Z1 আর Z2 এর ইকুয়েশনও লিখতে হবে, আউটপুট যে দুইটা এক্সটার্নাল আউটপুট, সেই Z1 আর Z2 এর ইকুয়েশন লিখবা। সেটা তো ওই গেট কোথা থেকে কোথায় ইনপুট কি যাচ্ছে না যাচ্ছে, এন্ড হচ্ছে না অর হচ্ছে, সেই অনুযায়ী এই দুইটা এক্সটার্নাল আউটপুটের জন্য ইকুয়েশন পাব। এরপরে নেক্সট স্টেট ইকুয়েশন বের করতে হবে। নেক্সট স্টেট ইকুয়েশন যেমন যেটা বললাম একটু আগে, প্রথমটার জন্য হবে Q1n+1 সমান J1n Q1n প্রাইম অর K1n প্রাইম Q1n। তারপরে J1 হচ্ছে যে এটা পাইছো সেটা বসাবা, Q1n প্রাইম Q1n প্রাইমই থাকবে। তারপরে K1n প্রাইম, K1 পাইছো এইটা, সেটা প্রাইম, সো এটার উপর আবার প্রাইম বসাতে হবে। তারপরে Q1n যা আছে Q1n তাই থাকবে। তারপরে এগুলোকে সলভ করা হলো, সলভ করে টোরে মানে জিনিসটাকে সিম্পলিফাই করা হলো। এত বড় ইকুয়েশন থেকে তারপরে কম্বিনেশন বের করে করে আউটপুট ট্রানজিশন টেবিলে আউটপুট লেখা তো ঝামেলা। তুমি যদি ইকুয়েশনটা সিম্পলিফাই করতে পারো, তারপরে সে একদম সিম্পলিফাইড যে ইকুয়েশনটা, ছোট্ট একটা ইকুয়েশন, সেখান থেকে তারপরে ট্রানজিশন টেবিলে আউটপুট বের করা মোর ইজি। সো এত বড় ইকুয়েশন থেকে
যদি সিম্পলিফাই করা যায় সেই সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে। তো এখানে কিভাবে সিম্পলিফাই, কোথায় কি করা হয়েছে সব ডিটেলসে দেয়াই আছে, সেটা তোমরা দেখে প্র্যাকটিস করবা। তো ইকুয়েশন কোথায় কি সিম্পলিফাই করছে, কিভাবে করছে দেখলেই বুঝবা। ফাইনালি q1n+1 এর ইকুয়েশন এটা পাইছে, এত বড় যেটা হওয়ার কথা ছিল সেখান থেকে ফাইনালি সিম্পলিফিকেশনের পরে এটা পাওয়া গেছে। ঠিক একইভাবে q2n+1 এর জন্য ইকুয়েশন হবে j2n q2n প্রাইম অর k2n প্রাইম q2n। সো j2n হচ্ছে এই যে j2n হচ্ছে এটা x q1n প্রাইম, সেটা লেখা হলো, q2n প্রাইম যা আছে তাই থাকবে। k2n প্রাইম হচ্ছে k2n হচ্ছে x প্রাইম, সো k2n প্রাইম হবে x, সেই জন্য x আর q2n যা আছে তাই। সো এটা আর সিম্পলিফাই করা পসিবল না, এটা যা আছে তাই। সেইখান থেকে q2n+1 এর জন্য যেখানে যেখানে আউটপুট 1 হওয়ার সেটা বের করছে, আর এই যে q1n+1 এর যে ইকুয়েশন সেটা দেখে সেই অনুযায়ী যেখানে আউটপুট 1 হওয়ার সেগুলো বের করে নিছে। তারপরে এই যে z1 আর z2 যে ইকুয়েশন পাইছে সেখান থেকে z1 এর জন্য আউটপুট বের করছে, z2 এর জন্য আউটপুট বের করছে করে এই হচ্ছে ট্রানজিশন টেবিল। তারপরে এই ট্রানজিশন টেবিল থেকে এই যে ট্রানজিশন ডায়াগ্রাম এটা আঁকছে, যেমন 0 0 0 1 1 1 1 0, এটাও ওরা ক্লকওয়াইজ ডিরেকশনে আঁকছে। ওই যে বললাম তুমি যেই ডিরেকশনে আঁকো সমস্যা নাই, তোমার ট্রানজিশন তুমি ঠিক মতো আঁকলেই হলো। তুমি ক্লকওয়াইজ আঁকছো বা অ্যান্টি ক্লকওয়াইজ আঁকো, তুমি ট্রানজিশন যদি ঠিক মতো না লিখো, ভুলভাল লিখো, তাহলে তো হবে না। ট্রানজিশন গুলো এখানে ঠিক মতো আঁকা, যেমন এই যে 16টা ট্রানজিশন, এখানে কোনটা থেকে কোথায় যাচ্ছে সেইগুলো ঠিক মতো অ্যারো দিয়ে তারপরে ইনপুট আউটপুট লেখা এখানে মোর ইম্পর্টেন্ট। তুমি এই 4টা স্টেজ ক্লকওয়াইজ লিখছো না অ্যান্টি ক্লকওয়াইজ লিখছো সেটা জরুরি না, জরুরি হচ্ছে ঠিক মতো ট্রানজিশন গুলো আঁকতে পারে। এখানেও সেম, যা ট্রানজিশন এখানে টোটাল 8টা ট্রানজিশন, ঠিক আছে, এই 4টা এই 4টা 8টা ট্রানজিশন, এখানে ছিল 16টা, কারণ এখানে সেল ছিল 16টা, এখানে তোমার সেল হবে 8টা। তো 8টা ট্রানজিশন হবে, সেই 8টা ট্রানজিশন এখানে আঁকা আছে, টোটাল 8টা ট্রানজিশন। তো সেটা ওই ডায়াগ্রাম মানে ট্রানজিশন টেবিল দেখে দেখে বুঝে শুনে ডায়াগ্রাম আঁকতে হবে, আঁকলেই এই সার্কিটের জন্য যে অ্যানালাইজ করতে বলছে সেটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এই গেল সিকোয়েন্সিয়াল সার্কিট অ্যানালাইসিস। বুঝা গেছে অ্যানালাইসিস? Yes, ma'am. এখন বলছিলাম যে একটা ফ্লিপ ফ্লপের জন্য এখানে সলিউশন দেয়া আছে, মানে একটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের জন্য দেয়া আছে আর একটা জেকে ফ্লিপ ফ্লপের জন্য দেয়া আছে। এখন আরো দুইটা ফ্লিপ ফ্লপ আছে টি আর এস আর, যেটা করবা এই সেম ডায়াগ্রামের জন্য এটাকে T1 এটাকে T2 মানে টি ফ্লিপ ফ্লপ ধরে নিয়ে ডিজাইন করবা। অবশ্যই ডিজাইন ডিফারেন্ট হবে, কারণ টি ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন তো ডিফারেন্ট, ডি ফ্লিপ ফ্লপের সাথে মিলবে না, তখন ডিজাইন, ট্রানজিশন টেবিল, ট্রানজিশন ডায়াগ্রাম সবই ডিফারেন্ট হবে। তো এই সেম ডায়াগ্রামের জন্য এখানে ডি ফ্লিপ ফ্লপের বদলে টি ফ্লিপ ফ্লপ ইউজ করে অ্যানালাইজ করা প্র্যাকটিস করবা। আর জেকে ফ্লিপ ফ্লপের যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে সেম এটার জন্য এই জেকের বদলে এস আর ফ্লিপ ফ্লপ ধরে নিয়ে ডিজাইন বলতেছি অ্যানালাইজ করবা। এটা S1 R1, এটা S2 R2। তাহলে ওই জেকে ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন তো একরকম, আর এসআর ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন আর এক রকম। সো ওই এসআর দিয়ে যখন প্র্যাকটিস করবা তখন এসআর ফ্লিপ ফ্লপের যে নেক্সট স্টেট ইকুয়েশন আছে সেইটা বসায় তারপরে ইকুয়েশন, তখন ইকুয়েশন অবশ্যই ডিফারেন্ট আসবে, কারণ এইটা Q1n+1 এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের নেক্সট স্টেট ইকুয়েশন যা সেই অনুযায়ী সলভ করে একটা ইকুয়েশন পাওয়া গেছে। তুমি যখন এসআর এর জন্য প্র্যাকটিস করবা অবশ্যই সেম ইকুয়েশন আসবে না, কারণ এসআর এর নেক্সট স্টেট ইকুয়েশন তো ডিফারেন্ট, সেগুলোর জন্য ইকুয়েশন অন্যরকম আসবে। তারপরে ট্রানজিশন টেবিল, ট্রানজিশন ডায়াগ্রাম এগুলো প্র্যাকটিস করবা। তো এখানে দুই রকম ডি ফ্লিপ ফ্লপ, এই যে একটা ইনপুটের জন্য যে ডি ফ্লিপ ফ্লপ এটা দেওয়া আছে এখানে টি ফ্লিপ ফ্লপ ধরে নিয়ে প্র্যাকটিস করবো, আর দুইটা ইনপুটের ফ্লিপ ফ্লপে জেকের জন্য দেওয়া আছে এটাকে এসআর ফ্লিপ ফ্লপ ধরে নিয়েও প্র্যাকটিস করবা। তাহলে 4টা ফ্লিপ ফ্লপের প্র্যাকটিস হয়ে যাবে, অ্যানালাইসিসের প্র্যাকটিস হয়ে যাবে। বুঝা গেছে কি বলছি? জি ম্যাম। Yes, ma'am.
আচ্ছা, এই হচ্ছে অ্যানালাইসিস।